হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ, পলাতক আসামি সাগর দেবনাথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সিফাতকে অব্যাহতি। করোনার কারণে ঘোষণা ছাড়াই আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধের ঘোষণা সৌদি আরবের। টিকিট হাতে বিমানবন্দরে গিয়ে বিপাকে যাত্রীরা, শেষ হচ্ছে ভিসা ও আকামার মেয়াদ। স্বামী সৌদি আরব, ছেলে দুবাই প্রবাসী হলেও পেশা গৃহপরিচারিকা। বাড়িতে বাড়িতে চুরি লক্ষ্য, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ আটক এক নারী। এবং গার্মেন্টস নির্ভরতা কমাতে ভারী শিল্পের দিকে ঝুঁকছে সরকার। ২৮ অর্থনৈতিক অঞ্চলকে দ্রুত উৎপাদনে নেওয়ার চেষ্টা, অর্থনৈতিক কূটনীতির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। মামলার পলাতক আসামি সাগর দেবনাথের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এদিকে মামলা থেকে সিফাতকে অব্যাহতি দিয়েছেন আদালত। এই মুহূর্তে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আছেন সহকর্মী সুজা উদ্দিন রুবেল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রুবেল, সিনহা হত্যা মামলার যে অভিযোগপত্রটি, সে অভিযোগপত্রটি আজ আদালত গ্রহণ করেছে। বেলা 11:30টার দিকে তামান্নাফার আদালত এটি গ্রহণ করেছে বলে আমাদের নিশ্চিত করেছেন বাদী পক্ষের যিনি আইনজীবী আছেন সৈয়দ আহমেদ। তিনি বের হয়ে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এই মামলায় গত 13ই ডিসেম্বর চার্জশিট দাখিল করে 15 জনকে অভিযুক্ত করে। তার মধ্যে 15 জনের মধ্যে 14 জন আসামি গ্রেপ্তার রয়েছে, একজন পলাতক রয়েছে। তো যে আসামি পলাতক রয়েছে সাগর দেব, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অন্যদিকে যে আরও বিষয়টি বলে রাখি যে গত 13ই ডিসেম্বর তামান্নাফার আদালতে র্যাব দীর্ঘ 4 মাসের বেশি সময় ধরে তদন্ত করেন এবং তদন্তে যারা প্রায় 15 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সে চার্জশিটে মূলত চার্জশিটের পর আজকে ধার্য দিন ছিলেন এবং ধার্য দিনে আদালত এই মামলাটি গ্রহণ করেছেন এবং গ্রহণ করার পর এটি যে একজন পলাতক আসামি রয়েছে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অন্যদিকে আরও 2টি মামলার এখানে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল, যেখানে সিফাতকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো একটি বিষয় বলে রাখি যে গত 31 জুলাই রাতে সিনহা যে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। এরপরে 5 তারিখ কক্সবাজার আদালতে তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে 9 জনের বিরুদ্ধে মামলা করেন এবং এই মামলায় একই দিন 7 জন পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। এরপর কিন্তু দীর্ঘ প্রক্রিয়া শুরু হয়, র্যাবকে তদন্ত দেওয়া হয়। র্যাব তদন্তকালীন সময়ে মোট এ পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করেছে। একজন আসামি এখনও পলাতক রয়েছে, যার মধ্যে 9 জন পুলিশ সদস্য রয়েছে এবং পুলিশ সদস্যর পাশাপাশি আর 3 জন বেসামরিক গ্রুপ রয়েছে আর এপিবিএনের 3 জন সদস্য রয়েছে। তো এই যে 14 জনের মধ্যে 12 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে। 2 জন, যার মধ্যে উসি টেকনাফ থানার বরখাস্তকৃত উসি প্রদীপ এবং তার গাড়ি চালক যিনি রয়েছেন, এই 2 জন কিন্তু কোনো ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। তো এই পর্যন্ত যে আজকে যে আদালত মামলাটি আমলে নিয়েছিল, এই মামলাটি কেন্দ্র করে কিন্তু আদালত পাড়ায় মানুষের উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল আমার কাছে কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। সহকর্মী সুজা উদ্দিন রুবেল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত সেই বিষয় সম্পর্কে। কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলার যুবলীগ নেতা সহ 3 আসামিকে 3 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। এই মুহূর্তে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আছেন সহকর্মী এস.এম. রাশেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। রাশেদ, হ্যাঁ, কুষ্টিয়ায় গত 18 ডিসেম্বর রাতে বিপ্লবী বাঘা যতীনের যে ভাস্কর্য ঘটনায় আটককৃত 3 জনকে কিন্তু আজ সকাল 10:30টার সময় আদালতে আনা হয় এবং পরবর্তীতে 11টা থেকে কিন্তু ওই আদালতে 3 আসামি আনিস হৃদয় কে শুনানি শুরু করে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
এটা আদালতে তাদেরকে শুনানি শুরু হয়। এই শুনানিতে কিন্তু রাষ্ট্রীয় পক্ষে জয়দেব বাবু, অ্যাডভোকেট জয়দেব বাবু এবং আসামি পক্ষের সেই অ্যাডভোকেট আবু সাইদ উভয় এই যে তর্কে বিতর্কে কিন্তু আজকে কুষ্টিয়া আদালতে ৩ আসামি হৃদয়, আনিসকে সহ আরেকজনকে কিন্তু ৩ দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করে। এই বাঘা যতীন এই ঘটনায় আসলে ১৯শে ডিসেম্বরে কলেজ অধ্যক্ষ হারুনুর রশিদ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আনিস হৃদয় সহ ৩ জনকে কিন্তু পুলিশে আটক করে আজকে আদালতে রিমান্ড শুনানি শুরু করে এবং ইতিমধ্যে কিন্তু রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং পুলিশের যে কোর্ট ইন্সপেক্টর আছে তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই ভাস্কর্যটি, বাঘাযতীনের ভাস্কর্যটি, ইনি ছিলেন বাংলাদেশের উপমহাদেশ, বাংলাদেশ সহ উপমহাদেশের একজন সশস্ত্র বিপ্লবী এবং তার যে ভাস্কর্যটা ভাঙা হয়েছে, এই ভাঙার যে আসামি যারা আছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে কোর্ট থেকে ৩ দিনকে রিমান্ড মঞ্জুর করেছে। তো কুষ্টিয়ার আজকে এই যে আদালত থেকে ভাস্কর্য ভাঙা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়ার আদালত থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী SM রাশেদ। সোমবার মধ্যরাত থেকে সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করলেও বাংলাদেশ থেকে রোববারই বাতিল করে দেওয়া হয় সৌদিগামী ফ্লাইট। আগে থেকে কোনো ঘোষণা ছাড়া ফ্লাইট বন্ধ করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ২১ ডিসেম্বর মধ্যরাত থেকে আগামী ১ সপ্তাহের জন্য সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই বন্ধের সময়সীমা আরও ১ সপ্তাহ বাড়ানো হতে পারে, এমন অনিশ্চয়তায় কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কায় পড়েছেন প্রবাসীরা। ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দাবি তাদের। তবে বর্তমানে সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি ত্যাগ করতে পারবে বলে জানিয়েছে জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন GSCA। তবে কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। অন্যদিকে আগামী জানুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এতে করে দেশে আটকা পড়া প্রবাসীরা শিগগিরই কর্মস্থলে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা মহামারী রুখতে দীর্ঘ প্রায় ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায় আগামী জানুয়ারি থেকেই অন্যান্য দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করছে তারা। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী বিমান চালুর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়। বিমান চালুর ঘোষণায় স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এতে করে দীর্ঘদিন ধরে দেশে আটকে পড়া সাধারণ শ্রমিক সহ গৃহকর্মীরা কুয়েতে নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারবে বলে মনে করছেন তারা। বাংলাদেশের আমাদের যে সমস্ত প্রবাসী শ্রমিকরা আটকে আছেন, ইনশাআল্লাহ জানুয়ারিতে ফ্লাইট চালু হতে যাচ্ছে। সরকার বাংলাদেশ বিমানকে কুয়েতে অ্যালাউ করছে, জানুয়ারি থেকে চালু করবে। এই জন্য আমরা কুয়েত প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে কুয়েত সরকারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা এখন দেশে যে আটকা পড়ে আছেন এবং ২০ নম্বর দাঁড়িয়ে খাদ্য বিষয়ে যারা আটকা পড়েছেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সেই আমাদের কুয়েতে এসে ফিরতে পারবে। এরই মধ্যে অন্যান্য এয়ারলাইন্সে করে ভারত ও ফিলিপিন্স থেকে কুয়েতে ফিরতে শুরু করেছে গৃহকর্মীরা। বাংলাদেশে আটকে পড়া গৃহকর্মীদেরকেও আগামী ২৪শে ডিসেম্বর থেকে কুয়েতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে এক্ষেত্রে ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টিনের পরিবর্তে ৭ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার সুপারিশ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কুয়েতে প্রায় ৩.৫ লাখ বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশি রয়েছেন। করোনার কারণে ছুটিতে দেশে ফিরে এ পর্যন্ত আটকা পড়েছেন প্রায় ১৪,০০০ প্রবাসী। সময় সংবাদ, কুয়েত। সময় সংবাদে আরও থাকছে, শীতের কবলে গোটা দেশ, হাসপাতালগুলোতে বেড়েই চলেছে শিশু রোগীর সংখ্যা, বাড়তি সতর্কতার পরামর্শ। ডেমো ট্রেন মেরামতের নামে চলছে হরিলুট। ২ লাখ টাকার দামের যন্ত্রাংশ কেনা হয়েছে ৪২ লাখ টাকায়। ইঞ্জিনের বিশেষ মেরামতের নামে ৮,২৫,০০,০০০ টাকার সীমাহীন লুটপাটের অভিযোগ গড়িয়েছে দুদক পর্যন্ত। মালামাল কেনা হয়েছে ১০ থেকে ২০ গুণেরও বেশি দামে। এসব অভিযোগ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে। তবে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী।
নাজমুস সালেহের রিপোর্ট। 2013 সালে 654 কোটি টাকায় 20টি ডেমো ট্রেন কেনার পর থেকেই বিকল হতে শুরু করে। 2018-19 অর্থ বছরে 8 কোটি 25 লাখ টাকায় 17টি ডেমো ট্রেনকে বিশেষ মেরামত ওভারহোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশে ডেমোর কোনো ওয়ার্কশপ, যন্ত্রপাতি কিংবা মেকানিক না থাকায় চুক্তিতে শর্ত থাকলেও ডেমো উৎপাদনকারী চাইনিজ প্রতিষ্ঠান টাংশেনকে রাখা হয়নি মেরামতে। আবার এর ইঞ্জিন নির্মাতা জার্মানির প্রতিষ্ঠান ম্যানের কাছ থেকেও কেনা হয়নি কোনো যন্ত্রাংশ। শর্ত ভঙ্গ করে দুটি কাজই দেয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান ফারুক মেটাল ইঞ্জিনিয়ারিংকে, যাদের কোনো অভিজ্ঞতাই নাই। চায়না বা জার্মানির কেউ তাদের প্রতিনিধি বা কোনো মানে তাদের প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা তারা কেউ এখানে ছিল না। ডেমোর জন্য কোনো ওয়ার্কশপ নাই, এবার আমরা নিজেরাই শিখি, এগুলা কোনো ট্রেনারও নাই। 8 কোটি 25 লাখ টাকা ব্যয়ে মেরামত করা হলেও এখনও ডেমোগুলো নানা সমস্যায় জর্জরিত। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রাংশ কেনা হয়েছে যা নিম্নমানের বলে অভিযোগ ডেমো মেকানিকদের। ইঞ্জিনে কিছু প্রবলেম দেখা দেয়, যেমন আপনার ওই ডিসিলিং পড়ে যায়, অনেক সময় আমাদের হাওয়া লিক হয়ে যায়। ইলেকট্রিক্যাল পার্টসের কারণে আপনার মাঝে মাঝে একটু ট্রাবল দিতেছে। সম্প্রতি ডেমো মেরামতে দুর্নীতির অভিযোগ দুদকেও দেয়া হয়েছে। সেখানে বলা হয় প্রতিটি যন্ত্রাংশ কেনা হয়েছে 20 গুণ পর্যন্ত বেশি দামে। চালকের সামনে থাকা 2 লাখ টাকা দামের হিউম্যান মেশিন ইন্টারফেস বা HMI যন্ত্রাংশ কেনা হয়েছে 42 লাখ টাকায়। একইভাবে 2 লাখ টাকার গেটওয়ে মডিউল কিনা হয়েছে 12 লাখ টাকায়, আর 17,000 টাকার জাম্পার কেবল কিনা হয়েছে 3.5 লাখ টাকায়। এসব অভিযোগ রেলের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক রোলিং স্টক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে, যিনি সে সময় যুগ্ম মহাপরিচালক মেকানিক্যাল ছিলেন। জাম্পার কেবল ওখানে কেনা হচ্ছে $4500, বাংলাদেশের টাকায় প্রায় 3.5 লাখ টাকা। এটা আমি না দেখে বলতে পারবো না এটা কখন কেনা হয়েছে, কোথায় কেনা হয়েছে, কারা কিনেছে, কবে কিনেছে, এটা পরিষ্কার না জেনে বলতে পারবো। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর। কোনো পার্টিকুলার বিষয়ে যদি কোনো স্পেসিফিক কোনো এলিগেশন বা কোনো অভিযোগ থাকে আমাদের কাছে দিলে অবশ্যই আমরা সেটা খুঁটে দেখবো বা আমরা সেটা দেখব। বর্তমানে 20টি ডেমুর বেশিরভাগই বিকল হয়ে পড়ে আছে ঢাকা ও চট্টগ্রাম লোকোশেডে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। স্বামী সৌদি আরবে আর ছেলে দুবাই প্রবাসী, থাকেন বহুতল ভবনে। ব্যাপক সহায় সম্পত্তি থাকা সত্ত্বেও তার পেশা গৃহপরিচারিকা। তবে জীবিকার তাগিদে তার এই পেশা নয়, চুরির সুবিধার্থে তিনি এই কাজ করছেন। নগদ 5 লাখ টাকা এবং 20 ভরি স্বর্ণালঙ্কার সহ আসিয়া বেগম নামে কথিত গৃহপরিচারিকাকে আটকের পর বের হয়ে আসছে বাসা বাড়িতে চুরির নানা তথ্য। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশ হেফাজতে থাকা আসিয়া বেগমকে দেখে বোঝার উপায় নেই এটা তার ছদ্মবেশ। মূলত তিনি অবস্থা সম্পন্ন পরিবারের গৃহকর্ত্রী। স্বামী সন্তান বিদেশ থাকা সত্ত্বেও মিথ্যা নাম পরিচয় দিয়ে তিনি গৃহপরিচারিকার বেশে কাজ করেন। তার বাড়িতে বিল্ডিং আছে, তার স্বামী থাকে সৌদি আরবে, তার ছেলে থাকে দুবাইতে, কিন্তু সে শুধু চুরি করার জন্য মিথ্যা নাম পরিচয় দিয়ে কাজের বুয়ো সেজে ঘরে ঢুকে 2-1 দিনের ভিতরে নগদ টাকা চুরি করে নিয়ে ভেগে যায়। গত 3রা নভেম্বর চট্টগ্রাম নগরী ঘাট ফরহাদবেগ এলাকার একটি বাসা থেকে নগদ টাকা এবং স্বর্ণলঙ্কা চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে সন্ধান মেলে সম্ভ্রান্ত পরিবারের সদস্য এই কথিত গৃহপরিচারিকার। উদ্ধার হয় 4,90,000 টাকা এবং 20 ভরি স্বর্ণলঙ্কার। আমরা যখন ঢাকা যাচ্ছিল সকালবেলা তখন আম্মুর ব্যাগ থেকে চাবি চুরি করলো। এরপর আমি বাসায় ছিলাম, আমি বাসায় থাকা অবস্থা ঘুমের অবস্থায় মানে চুরি করে চলে গেছিল। মেয়েদের যে আমাদের একটা মিডিয়া আছে বুয়া, তাও উনিও বুয়া, ওনার রেফারেন্সে এই বুয়াটা আমরা নিয়োগ দেওয়ার 3 দিনের মাথায় এই ঘটনাটা হয়। মূলত মিথ্যে পরিচয় দিয়ে বাসায় ঢোকার সুযোগ পেয়ে এই ধরনের চুরির ঘটনা ঘটছে। তাই সঠিক যাচাই বাছাই করে গৃহপরিচারিকা নিয়োগের পরামর্শ পুলিশের। বিশেষ করে গৃহপরিচারিকা বা বাড়িতে কাজের লোক রাখার ক্ষেত্রে পুলিশের সহায়তা নিতে, কারণ কাকে রাখছে তার ব্যাকগ্রাউন্ড সব কিন্তু পুলিশের সহায়তা নিলে, পুলিশকে ইনফর্ম করলে পুলিশ তাদের এই ভেরিফিকেশনটা এবং তাদের ব্যাকগ্রাউন্ডটা তদন্ত করে জানিয়ে দিতে পারবে। আটককৃত আসিয়া বেগম সম্প্রতি তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় জায়গা কেনার পাশাপাশি বহুতল ভবন তুলেছে বলে জানিয়েছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কানাডার বেগমপাড়া সহ বিদেশে অর্থ পাচার মামলায় এবার দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। 28 ফেব্রুয়ারির মধ্যে ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ গোয়েন্দা শাখাকে এ তালিকা জমা দিতে বলা হয়েছে। সরকারি বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সোহেল আহমেদের দ্বৈত বেঞ্চ সব প্রণীত হয়ে এই আদেশ দেন। আদালত বলেন, অর্থ পাচার মামলার শুনানির জন্য দ্বৈত পাসপোর্ট নিয়ে বিদেশে যাতায়াতকারীদের তথ্য জানা প্রয়োজন। এর আগে
অর্থ পাচারকারীদের তালিকা চেয়েছিল হাইকোর্ট। সে সময় তালিকাটি সুনির্দিষ্ট না হওয়ায় পুনরায় আবারও 28 ফেব্রুয়ারির মধ্যে অর্থ পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা দিতে বলা হয় দুদকসহ সরকারের 5টি সংস্থাকে। এবারে পদ্মা সেতু প্রকল্পের খবর। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে পদ্মা সেতু প্রকল্পের কাজে। প্রথম দফা প্রাদুর্ভাব শুরুর সময় জনবল কমে যাওয়ায় এবার আগে থেকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি প্রকল্প এলাকায় কাজ করা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য সেবা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্পে কাজ করা 5,000-এর বেশি কর্মীর মধ্যে নিয়মিত কাজ করে থাকেন 4,200 দেশীয় শ্রমিক। বিভিন্ন পর্যায়ে জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের কর্মীরা কাজ করলেও সবচেয়ে বেশি বিদেশি নাগরিক কাজ করছেন চীনের। দেশটির 980 জন নাগরিক নিয়মিত কাজ করেন এই প্রকল্পে। তবে করোনার প্রথম দফায় সংক্রমণের সময় প্রায় 400 চীনা নাগরিক নিজ দেশে নববর্ষ উদযাপন করতে গিয়ে আটকে যান। বিমান যোগাযোগ বন্ধ, করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক সবকিছু মিলে প্রভাব পড়ে সেতুর কাজে। এর সঙ্গে বাড়তি যোগ হয় দেশীয় 2200 শ্রমিকের কাজ ছেড়ে যাওয়া। সবকিছু মিলে ধীর হয়ে আসে প্রকল্পের কাজ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার পর বর্তমানে প্রকল্পের কাজে কর্মরত আছেন 3000 দেশীয় শ্রমিকের পাশাপাশি 700 চীনা নাগরিক। দেশে চলমান দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় কর্মরত সবার জন্য নিশ্চিত করা হয়েছে 24 ঘন্টা আবাসিক সুবিধা। কোনোভাবে যাতে প্রকল্প এলাকায় ভাইরাস ছড়াতে না পারে সেজন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। ওখানে যারা বিদেশ থেকে আসছে তাদেরকে কিন্তু কোয়ারেন্টিনে রাখা হচ্ছে এবং এই দেশের শ্রমিক যারা ওখানে যুক্ত হচ্ছে, নতুন নতুন কিন্তু শ্রমিক আসছে, ডেইলি 100-200 শ্রমিক এখানে যোগদান করে, তাদের সবার কোভিড টেস্ট করা হয়। ওখানে যারা কর্মরত আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের এই হাসপাতালগুলোতে কোভিড টেস্ট করিয়েছি। প্রকল্প এলাকায় কর্মরতদের জন্য সার্ভিস এরিয়ায় 2টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির পাশাপাশি সার্বক্ষণিক 4 জন করে চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ থেকে যারা আসছেন তাদের শতভাগ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে, একই সঙ্গে করা হচ্ছে কোভিড টেস্টও। আর যারা প্রকল্পের ভিতরে কাজ করছেন তারা জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই তাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। একইভাবে প্রকল্পের ভিতরে প্রবেশাধিকারও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে, ফাইজার মডার্নার পর যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পেতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসনের টিকা। সংক্রমণ ঠেকাতে আবারও কঠিন লকডাউনে ব্রিটেনের বিভিন্ন শহর। করোনা ভাইরাস সহ নানামুখী জটিলতার কারণে গার্মেন্টস নির্ভর অর্থনীতির পরিবর্তে শিল্প প্রতিষ্ঠান ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। তারই অংশ হিসেবে দ্রুত উৎপাদনে নেয়ার চেষ্টা চলছে 28টি ইকোনমিক জোনকে। এদিকে ইকোনমিক জোনে বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে ইকোনমিক ডিপ্লোমেসির দিকে নজর দিতে দূতাবাসগুলোকে নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ইকোনমিক জোন নিয়ে কমলদের দুপর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তোলাচ্ছেন সাখওয়াত টিপু। দেশে এখন শিল্প কারখানা বলতে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের কয়েক হাজার গার্মেন্টস কারখানার পাশাপাশি রয়েছে হাতে গোনা কিছু স্টিল মিল। সমস্যার কারণে প্রায়ই জটিলতার মধ্যে পড়তে হয় গার্মেন্টস সেক্টরকে। তার সাথে সাম্প্রতিক সময় যুক্ত হয়েছে করোনা ভাইরাস আতঙ্ক। এই অবস্থায় শিল্প নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আমাদের লক্ষ্য হচ্ছে চূড়ান্ত বিচারে ৭৫,০০০ থেকে ১ লক্ষ একরের একটি ল্যান্ড ব্যাংক প্রতিষ্ঠা এবং সেগুলোকে শিল্পায়নের আওতায় নিয়ে আসা। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে 11টি ইকোনমিক জোনের কাজ শুরু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে জাপানি এবং চট্টগ্রামের মিরসরাইয়ে আংশিক ভারতীয় ও আনোয়ারায় চীনা ইকোনমিক জোন গড়ে উঠছে। পর্যায়ক্রমে আরও 17টি জোনের কাজ শুরু হবে সহসা। ইকোনমিক ডিপ্লোমেসিতে আমরা চাচ্ছি বিভিন্ন দেশ থেকে আপনার বিনিয়োগ বাড়ানো। ল্যান্ড ব্যাংক তৈরির জন্য 40,000 একর ভূমি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এই অবস্থায় গার্মেন্ট শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ভিত্তিক শিল্প কারখানা প্রতিষ্ঠার তাগিদ এই ব্যবসায়ীর। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা অথবা সরকারের বিভিন্ন মার পেচের জন্য বিলম্বিত না হয়। আগামী 1 দশকের মধ্যে 100টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী 1 দশকের মধ্যে বিশ্বে উদীয়মান অর্থনীতিতে হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশ। আর শিল্পক্ষেত্রে বিপ্লবে সেই সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই সময়ে
ইকোনমিক জোনগুলো হয়ে উঠবে সম্ভাবনার নতুন দুয়ার। মিরেশ্বরাই, বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। শীতের সাথে পাল্লা দিয়ে দিনাজপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে শিশুই বেশি। কনকনে বাতাস আর ঘন কুয়াশা দিনাজপুরে বাড়িয়ে দিয়েছে শীত। বাড়ছে নিউমোনিয়া, জ্বর, কাশি, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। গত 24 ঘন্টায় শহরের সদর ও অরবিন্দ শিশু হাসপাতালে রোগীর সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। এ অবস্থায় শীতজনিত রোগ থেকে বাঁচতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। শীতের শুরুতেই আমার ছেলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। নিউমোনিয়ার জন্য হসপিটালে ভর্তি করার পর আবার ডায়রিয়া হয়েছে। এখন অনেকটা সুস্থ। উত্তরাঞ্চলে শীতের প্রকোপ অনেক বেশি। তো পরামর্শ সবসময় থাকবে যে সবসময় গরম পানি খাওয়ানো, বাচ্চাদেরকে সাবধানে রাখা, বাতাসে বের না করা। রাজধানী কেরানীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদের দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহরিয়া জামান দীপ। সরাসরি যাচ্ছে তার কাছে। দীপ। ফয়সাল, বিআইডব্লিউটি-এর যে নিয়মিত অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে অল্প কিছুক্ষণ আগেই, এবং আজকে যেটি আমাদেরকে বলা হয়েছে যে এই বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে যে স্থাপনাগুলো গড়ে উঠেছে সেই স্থাপনাগুলো ভাঙা হবে। আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনে আপনারা একটি স্থাপনা দেখছেন। বিআইডব্লিউটি-এর কর্মকর্তারা যেটি বলেছে, বেশ কয়েকবার এই জায়গার মালিককে এই স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু তিনি তারপর না সরানোর কারণে এই আজকে কিন্তু এই বাড়িটি যে বাড়িটি রয়েছে সেটি উচ্ছেদ করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিআইডব্লিউটিএ যে বাড়িটি উচ্ছেদের আগে যে তাদের যে সবশেষ প্রস্তুতি সেটি নিচ্ছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বাড়িটির কারণেই বিআরটিএর যে নির্মাণাধীন বেশ কিছু পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে কিন্তু আজকে এই বাড়িটি উচ্ছেদে এসেছে বিআইডব্লিউটিএ। এবং বিআইডব্লিউটিএর সাথে আমরা যেটি দেখতে পেয়েছি, নৌ পুলিশ এখানে রয়েছে নিরাপত্তার দায়িত্বে। এবং যে বাড়িটি আপনারা দেখছেন যে এই বাড়িটি গরুর খামার হিসেবে ব্যবহৃত হতো এবং বেশ কয়েক বছর ধরে এই অবৈধভাবে কিন্তু এই খামারটি পরিচালনা করা হতো। এবং বিআইডব্লিউটিএর কর্মকর্তারা যেটি আমাদেরকে বলেছেন যে এই বাড়ির যারা মালিক রয়েছেন বা এই বাড়িটি যারা দখল করেছিলেন তারা কিন্তু কোনো ধরনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ঠিক যখনই আমি আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে এখনই কিন্তু আসলে এই বাড়িটি উচ্ছেদ অভিযান শুরু হবে। বিআইডব্লিউটির যে ভেকুটি আছে সেই ভেকুটি দিয়ে কিন্তু এই বাড়িটি এই স্থাপনাটি ভাঙা শুরু হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি কিন্তু ভাঙা এই মাত্র শুরু হলো। যদি আমি আপনাদেরকে একটু দেখাতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন যে অবৈধভাবে বেশ কয়েক বছর ধরে এই যে বাড়িটি গড়ে উঠেছিল নদীর জায়গা দখল করে, সে বাড়িটি ভাঙা শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। বিআইডব্লিউটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রয়েছেন এবং এই বাড়িটি তারা যেটি বলছেন যে এই বাড়িটি আজকে এখান থেকে ভেঙে গড়িয়ে দেওয়া হবে। এবং তাদেরকে কিন্তু বেশ কয়েক বছর ধরে বলা হয়েছিল। বিআইডব্লিউটির কর্মকর্তারা বলছেন গতকাল রাতেও তাদেরকে বলে যাওয়া হয়েছে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারা সরিয়ে নিয়ে যায়নি, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই মুহূর্তে কিন্তু এই অবৈধ স্থাপনা যেটি রয়েছে সেটি ভাঙা কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। এবং তারা যেটি বলছে আমাদেরকে যে আজকে এই অবৈধ স্থাপনা ভাঙার সাথে সাথে এই নদী তীরবর্তী তাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ফয়সাল, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ। কেরানীগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়া জামান দীপ বিআইডব্লিউটির উচ্ছেদ অভিযানের খবর। যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে আরও একটি টিকার অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফাইজার, মডার্নার পর জনসন অ্যান্ড জনসনের তৈরি ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলে ফেব্রুয়ারির মধ্যে 2 কোটি মার্কিন নাগরিককে আনা যাবে টিকার আওতায়। ইসরায়েলের প্রধান শহর তেল আবিবে ভ্যাকসিন কার্যক্রম শুরুর পর এভাবেই নাচে গানে মেতে ওঠেন স্বাস্থ্যকর্মীরা। বহুল কাঙ্ক্ষিত টিকা পেয়ে কোভিড যুদ্ধে জয়ী হতে চান তারা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী ফাইজার বায়োনটেকের এই টিকা গ্রহণ করে ভালো আছেন বলে জানিয়েছেন। ভ্যাকসিন নেওয়ার পর আমার ঘুম ভালোই হয়েছে, কোনো পরিবর্তন আমি লক্ষ্য করছি না। তাই সাধারণ নাগরিকদের বলবো, আপনারা স্বেচ্ছায় টিকা গ্রহণ করুন। যুক্তরাষ্ট্রে ফাইজার, মডার্নার পর এবার তৃতীয় আরও একটি ভ্যাকসিন অনুমোদন পেতে পারে।
জানুয়ারির মধ্যেই জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকার প্রয়োগ শুরুর ব্যাপারে আশাবাদী শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 2 কোটি মার্কিন নাগরিককে টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে। তৃতীয় ভ্যাকসিনটি এলে এই কার্যক্রম আরও গতিশীল হবে। রোববার থেকে মডার্নার ভ্যাকসিন দেশ জুড়ে 3700টির বেশি স্থানে সরবরাহ শুরু হয়েছে। সারা দেশে মডার্নার ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ সরবরাহ করা হবে। তুলনামূলক কম উন্নত দেশগুলোতে বাড়ছে চীনের ভ্যাকসিনের চাহিদা। দেশগুলোর প্রয়োজনের কথা মাথায় রেখে সাধ্যমতো তা পৌঁছে দিচ্ছে বেইজিং। সিনোফার্ম ও সিনোভ্যাকের ভ্যাকসিনের চাহিদা এক্ষেত্রে সবচেয়ে বেশি। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারের সিনহা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ, পলাতক আসামি সাগর দেবনাথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সিফাতকে অব্যাহতি। করোনার কারণে ঘোষণা ছাড়াই আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধের ঘোষণা সৌদি আরবের। টিকিট হাতে বিমানবন্দরে গিয়ে বিপাকে যাত্রীরা, শেষ হচ্ছে ভিসা ও আকামার মেয়াদ। এবং স্বামী সৌদি আরব, ছেলে দুবাই প্রবাসী হলেও পেশা গৃহ পরিচারিকা। বাড়িতে বাড়িতে চুরি উদ্দেশ্য নগদ টাকা ও সোনালঙ্কা সহ আটক এক নারী। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।